প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক এবং রুহুল কবির রিজভী। তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনীতি, দুইটা বড় ক্রাইসিস আমরা তরুণ প্রজন্ম ফেস করছি। একটা হচ্ছে বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আছে? এই পরিস্থিতি ভালো নাই। মানে কি কি সমস্যা হচ্ছে? আলু কেজি 100 টাকা, বেগুনের কেজি 80 টাকা। ইউনূস সরকার গরিব মানুষের প্রতিপক্ষ হয়ে উঠেছে কিভাবে, সেই বিষয়টা নিয়ে এই যে জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থানে গরিব সাধারণ কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এক পর্যায়ে ভুলই করে ফেলেছি। কারণ আমরা আগে খেয়েছি আলু 60 টাকা কেজি, এখন 40 টাকা কেজি, এখন খাচ্ছি 60 টাকা কেজি। ফারুকী সাহেব উপদেষ্টা দায়িত্ব পালন নাও করতে পারে, তিনি ভালো দেশটাকে নিয়ে ফিল্ম বানাতে পারবে। একজনকে হুট করে আইনা বসায় দিলে, এই যে আমরা যারা আন্দোলন করে দেশটাকে আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে আজকে বাছাই করা একটি ভিডিও ফুটেজ দেখাবো, যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি, সম্পূর্ণ ভিডিও ফুটেজের আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোটটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে বলবেন না। চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক এবং রুহুল কবির রিজভী। তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনীতি, দুইটা বড় ক্রাইসিস আমরা তরুণ প্রজন্ম ফেস করছি। একটা হচ্ছে এস্টাবলিশমেন্ট, বড় বড় দল, তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে পারছে না, প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে সোচ্চার হতে পারছে না। তারা মনে করছে যেহেতু তারা ক্ষমতা প্রত্যাশী, এই জন্য ভারতকে প্রতিপক্ষ বানানো যাবে না। ভারত প্রশ্নে মিউমিউ অবস্থান বিএনপির এবং জামাতের। মির্জা ফখরুল তো স্পষ্ট ভারতের দালালি করছেন। এই কারণে ইসকন জঙ্গিবাদী আচরণ করছে, মুসলিম আইনজীবীকে হত্যা করছে, তারপর ইসকন নিষিদ্ধের দাবি করতে বিএনপিও সাহস পায় না, জামাতও সাহস পায় না, বরং বিএনপি সাংগঠনিকভাবে ইসকনকে প্রশ্রয় দিচ্ছে। ইসকন নেতার বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে বহিষ্কার করে বিএনপি। এগুলো সত্ত্বেও বিএনপির দুইজন নেতা দলের সামগ্রিক অবস্থানের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা জনতার সুরে কথা বলেছে। একজন ইঞ্জিনিয়ার ইশরাক আর একজন রুহুল কবির রিজভী। ইঞ্জিনিয়ার ইশরাকের একটা বক্তব্য ফেসবুক পোস্ট উপদেষ্টা নাহিদ শেয়ার দিয়েছেন। শুধু ভারত প্রশ্ন বা এই প্রশ্ন না, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নেও ইশরাকের অবস্থান বিএনপির সিনিয়র নেতাদের বা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে। এই জন্য তারা স্পেশাল ভাবে এই দুইজন জনগণ কর্তৃক প্রশংসিত হচ্ছে। প্রথমে আপনাদেরকে যেটা শোনাতে চাই দর্শক, ইশরাকের পোস্ট শেয়ার দিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ। বিএনপি আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন একটি স্ট্যাটাস শেয়ার দিয়ে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী উপদেষ্টা নাহিদ ইসলাম। গত 28 তারিখ ইশরাক হোসেনের দেওয়া পোস্ট নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার দিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে তিনি লেখেন, এটা প্রজন্মের লড়াই, নতুন বাংলাদেশ মানে নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং পুনর্গঠন। এর মানে এই যে শিক্ষার্থী জনতা বিএনপির মধ্য থেকে তারুণ্যকে ধারণ করে, জামাতের মধ্য থেকে তারুণ্যকে ধারণ করতে তারা প্রস্তুত। এই জন্য বিএনপি জামাত যদি সময় মতো তারুণ্যের সাথে সুর মেলাতে না পারে, তাদের ক্ষতি হয়ে যাবে। অপরদিকে ইশরাক হোসেনের দেওয়া ওই পোস্টে লিখেছিল, ফেসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যমত সুস্পষ্ট হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে ফেসিবাদের রাজনীতি করার অধিকার রাখে না, যেই মতাদর্শ অন্যের অধিকার বিশ্বাস করে, ইত্যাদি ইত্যাদি। আরো মানে সহজ কথা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দেওয়া উচিত না। আমরা যে যুক্তিটা দিই, আপনি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলবেন আবার নিষিদ্ধ করবেন না, এটা হতে পারে না। এটাই বোঝাতে চেয়েছেন ইশরাক। যে মতাদর্শ অন্যের অধিকার বিশ্বাস করে না, তাদের আবার কিসের অধিকার? মানে বিএনপি নেতারা যে গণতান্ত্রিক অধিকারের কথা বলছে আওয়ামী লীগের, তার বিরুদ্ধে বলছেন ইশরাক আমরা আওয়ামী লীগকে ফেসিবাদী বলবো, আবার তাদের প্রতি নমনীয় হবো বা রাজনীতিকে পুনর্বাসন করতে চাবো, তা চলবে না। কিঞ্চিত সুযোগ পেলে ফেসিবাদ কি করতে পারে গত কয়েকদিন নিশ্চয়ই স্পষ্ট হয়েছে। এরা স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে ফেলতে বিন্দুমাত্র কার্পণ্য করে না। তাই দল, মত, ধর্ম নির্বিশেষে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে যারা যেখানে যুদ্ধ করবে তাদের সাথে অগ্রিম একাত্মতা প্রকাশ করছি। এর মানে বিএনপির হাইকমান্ডকে উপেক্ষা করে তারুণ্যের সাথে সুর মিলিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক। তিনি বুঝতে পেরেছেন যে রাজনীতি কোন জায়গায়। ধন্যবাদ ইশরাককে। বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতীয় ধর্মীয় উগ্রবাদী চক্রান্তকারীদের বিরুদ্ধে কেন সরকার কঠোর অবস্থান নিচ্ছে না? এর মানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও ইশরাক একেবারে স্পষ্টবাদী, যেটা একেবারে অসম্ভব মির্জা ফখরুলের কাছে। অতএব ইশরাকের অবস্থান জনগণের পক্ষে, জনতার পক্ষে, বিএনপি হাইকমান্ডকে উপেক্ষা করে।
রুহুল কবির রিজভীও ইসকন ইস্যুতে, চিন্ময় দাস ইস্যুতে চমৎকার বক্তব্য দিয়েছেন, খোলামেলা আলোচনা করেছেন, যেটা একটু আপনাদেরকে শোনাতে চাই, যেটা ফখরুলের সাথে কিছুতেই মিলে না। চিন্ময় ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি দিলেন রিজভী। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারে ভারতের উদ্বেগ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, চিন্ময় বাংলাদেশের নাগরিক, সে অপরাধ করুক বা না করুক সেটা বাংলাদেশের আদালত দেখবে। ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে চিন্ময়কে মুক্তি দেওয়ার জন্য বিবৃতি দেওয়া হয়েছে। শেখ হাসিনার পোষ্য সন্তান যুবলীগ ছাত্রলীগ যখন কিশোর বিশ্বজিৎকে হত্যা করলো, তখন আপনাদের বিবৃতি কোথায় ছিল? একেবারেই আমাদের সুরে কথা বলছেন। আপনারা কি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন? 18 কোটি মানুষের এই দেশে আপনারা কিছু করতে পারবেন না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারত নাক গলালে ভালো কিছু হবে না। ভারতকে হুমকি দিয়েছেন রুহুল কবির রিজভী। এই জন্য আমরা বলি, বিএনপিকে বাঁচাতে হলে রুহুল কবির রিজভীকে মহাসচিব করা জরুরি। ফখরুল বিএনপিকে ডোবাবেন, বিএনপিকে ধ্বংস করবেন, জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেবেন বিএনপিকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলক চত্বরে ঐতিহাসিক বিপ্লব সংহতি দিবস উপলক্ষে গ্রন্থের মূল উন্মোচন রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। চিন্ময় ইস্যুতে শেখ হাসিনার বিবৃতিকে কুমিরের কান্না আখ্যা দিয়ে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, চিন্ময়কে গ্রেপ্তার করার ব্যাপারে দুঃখ প্রকাশ করে তার মুক্তি দাবি করে গণমাধ্যমে শেখ হাসিনার একটা স্টেটমেন্ট দেখলাম। যে দেশের প্রচলিত আইন অনুযায়ী গ্রেপ্তার হয়েছে, হঠাৎ করে ইসকন নামের একটি সংগঠন তৎপরতা দেখা গেল। সেই তৎপরতার মধ্যে এই দেশকে অস্থিতিশীল করার জন্য যত রকম পদ্ধতি নেওয়া দরকার সেটা করা হচ্ছে বিভিন্নভাবে। আপনি মুগ্ধ আবু সাইদ নাফিসের মতো ছাত্রকে হত্যা করতে পারেন, আর আজকে চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে আপনি ভারতে বসে কুমিরের কান্না কাঁদছেন। এর জন্য আপনি কি ভারতের কাছ থেকে পুরস্কার পাবেন? ভারতকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারত থেকে নদীর বাঁধ ছেড়ে দিয়ে যখন দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা হলো, তখন তো শুধু মুসলমানদের ঘর ভেসে যায়নি, হিন্দুদেরও ঘর ভেসে গিয়েছিল। সেদিন তো ভারতের পররাষ্ট্র দপ্তরে মায়া দেখলাম না। গত জুলাই আন্দোলনে প্রায় 2000 শিশু তরুণ কিশোর নির্বিচারে হত্যা করলো শেখ হাসিনা, তখনও তো আপনাদের মায়া দেখলাম না। শেখ হাসিনাকে আপনারা আবার আশ্রয় দিলেন। আজকে সাজিদ হাসনাত বলছে, দেখেন হাসান সাজিদের প্রতি আন্তরিক একটা সমর্থন, আন্তরিক একটা স্নেহ রুহুল কবির রিজভীর কাজ করে, অন্য বিএনপি নেতাদের কাজ না করলো। তাদের দুর্ঘটনার পেছনে ইসকনের হাত রয়েছে। এগুলো কি হচ্ছে? আপনারা কি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন? 18 কোটি মানুষের এই দেশকে আপনারা কিছু করতে পারবেন না। স্পষ্টবাদী জল সাহসী অবস্থান রিজভীর। জনগণ প্রশংসা করছে, রিজভীর বক্তব্য শেয়ার করছে। যারা বিএনপিকে এখন দেখতে পায় না, তারাও রিজভীর বক্তব্য শেয়ার করে রিজভীকে ধন্যবাদ জানাচ্ছে। বিপ্লবী সংহতি দিবস সম্পর্কে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আমরা ভৌগোলিক স্বাধীনতার পিছনে 1971 সালে প্রকৃত স্বাধীনতা অর্জন করেছিলাম 7 নভেম্বর 1971। যাই হোক, এটা অন্য কথা। আরো অনেক কথা বলেছেন। মূল কথা হচ্ছে ইসকন, ভারত, আওয়ামী লীগ এইসব ইস্যুতে শেখ হাসিনা জায়গা চলছে, এখানে গেটি চলছে, শেখ হাসিনা থাকতে বন্ধ ছিল না। লাভ হয়েছে নেতা কর না, দুর্ভিক্ষ এখন দুর্ভিক্ষ না খেয়ে মরতে হবে। বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আছে? এই পরিস্থিতি ভালো নাই। মানে কি কি সমস্যা হচ্ছে? আলু কেজি 100 টাকা, বেগুনের কেজি 80 টাকা, করলার কেজি 100 টাকা। এটা কি আওয়ামী লীগের সরকারের সময় যা ছিল তার চেয়ে বেশি এখন বেড়ে গেছে। হে আমাদের এরকম ছিল, এরকম আরো বেশি। তাহলে এই যে ছাত্র জনতা আন্দোলন করে যে নতুন সরকার নিয়ে আসলো, লাভ কি হলো? কোনো লাভ হয় না। আমরা আগে যেরকম ছিল আরো খারাপ। এখন ওই অটো গাড়ি বাইরে আমার রিক্সার ঘাপ নাই। এই ব্যাংকামাতি আমার ইসার কয়টিয়ার কাম করেছি, এত সংসার চলে। 60 টাকা 80 টাকার কাম করি সকাল দাওয়াতি। মানে আওয়ামী লীগের সরকারের সময় বেশি ইনকাম হতো। এই সময় অটো গাড়ি ছিল না, অটো গাড়ি পুলিশে তখন ধরে না। মানে সারা শহরে চলে অটো গাড়ি। মানে এখন কি মানে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে মনে করেন? আইন কোনো আইনে নাই এখন, পুলিশে কিছু করে না। তার মানে দেশের অবস্থা খারাপ, খুবই খারাপ। আলুর কেজি 100 টাকা, পেঁয়াজের কেজি 100, আলুর কেজি 70। আমরা কি খেয়ে বাঁচবো? তাহলে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনাকে আবার নিয়ে আসা দরকার। না এরকমই ছিল। হাসিনা আমার যেরকম ছিল অন্য এরকম, আমরা শান্তি পেলাম কই? তাহলে সাধারণ জনগণের কোনো লাভ হয়? সাধারণ জনগণের লাভ হয় না। লাভ হয়েছে নেতা করে, বড় বড় নেতা করে মারিয়ে গেছে, এগুলো লাভ হয়েছে। আমাদের কি লাভ হয়েছে? আলুর কেজি অনেক 100 টাকা, আলুর কেজি এখন 100 টাকা। আমরা কি খেয়ে বাঁচবো? তাহলে এখন আপনার সাধারণ জনগণ হিসেবে কি চাচ্ছেন? দুর্ভিক্ষ এখন দুর্ভিক্ষ না খেয়ে মরতে হইব। রিক্সার কোনো কাজ নাই। ডক্টর ইউনূস যে দেশ চালাচ্ছে, দেশ চালিয়ে মানে সাধারণ জনগণের কি উপকার হচ্ছে? আমার কি দেশ চালাইছে? হ্যাঁ, তো টাকার তো নাই পাইছি, এনে গরিব হলে পাইছি নি। ডক্টর ও নিজের জন্য বসেছে, তো কালাই পাইছে। হ্যাঁ, কারো 10 টাকা দিয়ে উপকার করছেনি। রিক্সা চালে আমরা আঙুলে কি 10 টাকা দিয়ে উপকার করতে? আপনি এখন এই সরকারের কাছে কি চাচ্ছেন? আমরা এখন এই সরকার চাই যে আমার ভার গাড়ি চলো, অটো গাড়ি বন্ধ হয়ে যাও। বন্ধ করে দিছে, ওই বন্ধ করছে নিয়া। ওই নিয়ে দান্ডাবাতি কয়টিয়ার কাম করছি, কয়টিয়ার কাম করছি দান্ডাবাতি। সংসার চলবো?
সব খাবার অটো আলাদা আমরা বাইতারি আমরা ফার গাড়ি আলাদা অটো গাড়ি বন্ধ আপনাদের অটো গাড়ি বন্ধ হলে সব সমস্যার সমাধান হবে? আমাদের ফার গাড়ি আলাদা সমস্যা সমাধান হয়ে যাবে অটো গাড়ি বন্ধ করলে। তাহলে আপনারা খুশি? আমরা খুশি, আমরা খুশি অটো বন্ধ হইলে। আচ্ছা, এই যে অটো গাড়ি যদি বন্ধ করা হয় তাদের অবস্থা কি হবে? হ্যাঁ হ্যাঁ অবস্থা কি আঙুল গাড়ি চালাইবো? আর যে অটো গাড়িগুলো আছে ওগুলো কি করবে? ওগুলো বেশি লাগবো। এটা তো আমেরিকা সরকার ব্যবসা করেছে, চায়না লাগো, চায়না ইনপুট বন্ধ করে দিতে কন। চায়নার যখন ইনপুট বন্ধ হয়ে যাবো তখন অটো গাড়ি বন্ধ হয়ে যাবো। এটা অবৈধ গাড়ি, আমেরিকা সরকারের ব্যবসা। এটা অবৈধ গাড়ির আবার কি হইব আবার বন্ধ হইলে? যে বর্তমান সরকার যে এই দেশ চালাচ্ছে এটা কেমন ভাবে চলছে বলে মনে করেন? সরকার কি করবে? এবারে হাওয়াই বোঝে না এটির সম্পর্কে। শেখ হাসিনা জায়গা চলছে, এখানে এটি চলছে। শেখ হাসিনা থাকতে এটি বন্ধ ছিল না। ডক্টর ইউনূস দেশ সম্পর্কে এখন কিছু বুঝতে পারে না, কিছুই বোঝে না। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা শুনছেন। দেশের মধ্যে দুর্ভোগ, হাসিনা সব লয়ে গেছে, এটাই কি করবো? আমার কি দিবাইতে? আমার দেওয়ার মতো এদের ক্ষমতা আসেনি। হাসিনা সব নিয়ে গেছে না, সব নিয়ে গেছে। ভালো ভালো মানুষ মারিয়া লাইছে, যারা দান খরচ করতে ইয়ে করতে মারিয়া লাইছে। আমার যারা দান খরচ করতে ইয়ে করা হয়েছে মারি। এগুলো কে মেরে ফেলছে? হ্যাঁ, তাদের কে মেরেছে? হাসিনা মারছে। হাসিনা দেশ তিনজনে ব্যাগে তো মারিয়া লাইছে। ভালো ভালো বাংলাদেশের যত আইনজীবী আছে, নেতা ফেতা সব তো মারিয়া লাইছে। ভালো মানুষ আসেনি। আমার 10 টাকা দান খরচ করবে, এর আসেনি, এর তো নাই। তো এখন দেশের পরিস্থিতি কেমন আপনার কাছে? ভয়াবহ। আলুর কেজি 100, আপনি বুঝেন না? এটা ব্যান্ডাবাদ 30 টাকা ইনকাম হচ্ছে। ব্যান্ডাবাদ খামু কি বলে না? খামু কি? আমি খামু কি? আমরা নাস্তা খাইতে নিনো। এ ভার গাছ মানুষ ওঠে না, ওই মোটর গাছ তোলে 50 টাকা ভাড়া, 20 টাকা হয়ে যায়। আমরা ফাঁকা। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আসলে সাধারণ জনগণের মধ্যে এখনো যে স্বস্তি ফিরে আসার কথা সেখানে। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। নোবেল যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যে কয়েকটি বাছাই করা ভিডিও ফুটেজ দেখিয়ে দিই, তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এরই বিষয়ে আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। ইউনূস সরকার গরিব মানুষের প্রতিপক্ষ হয়ে উঠেছে কিভাবে, সেই বিষয়টা নিয়ে। এই যে জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থানে গরিব সাধারণ নিম্ন আয়ের মানুষের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল। এই অংশগ্রহণটা ছিল কিভাবে? বিগত আওয়ামী লীগ সরকারের উপরে নানা কারণে একটা জনরোষ তৈরি হয়েছিল। বিগত কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকার সেই পালসটা গুনতে পারেনি। এই জনরোষ একটি কারণ। সাধারণ নিম্ন আয়ের মানুষের এই জুলাই বিক্ষোভ বা জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে একটা ব্যাপক অংশগ্রহণ ছিল। সেই নিম্ন আয়ের মানুষের কাঁধে পা দিয়েই অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে। সরকার গঠিত হয়েছে, হবার পরে কি হচ্ছে? এই নিম্ন আয়ের সাধারণ মানুষের প্রতিপক্ষ হয়ে উঠেছে অন্তর্বর্তীকালীন সরকারটি। আমি প্রথম যেটি বলতে চাই সেটি হচ্ছে যে সেখানে স্বল্প জনসংখ্যা, কিন্তু তারপরেও বলতে চাই সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে একটা অবরোধ আরোপ এই সরকারের শুরু থেকেই শোনা যাচ্ছিল এবং ফাইনালি সেটি অবরোধ আরোপ করতে পেরেছে। সেন্ট মার্টিন দ্বীপে জনসংখ্যা বাস করে 10,000-এর মতো। সেটি একটি ইউনিয়ন পরিষদ, টেকনাফ উপজেলার। সেই ইউনিয়ন পরিষদের যে 10,000 মানুষ, তাদের বিকল্প কোনো কর্মসংস্থান, তারা খাবে কি, পড়বে কি ইত্যাদি কোনো কিছু না করে হঠাৎ করে সেন্ট মার্টিনের উপর কন্ট্রোল আরোপ, নিয়ন্ত্রণ আরোপ। সেখানে পর্যটন যেতে পারবে না। এই সেন্ট মার্টিন দ্বীপটি ছিল একটি পর্যটন নির্ভর, পর্যটন অর্থনীতি নির্ভর একটি দ্বীপ। পর্যটনকে কেন্দ্র করেই তাদের মুখের খাবার আসতো। কিন্তু এই 10,000 মানুষের পেটে লাথি মেরেছে ইউনূস সরকার। ইউনূস সরকার আলটিমেটলি কি চায় যে এই 10,000 মানুষ সেন্ট মার্টিন দ্বীপ ছেড়ে চলে যাক অন্যত্র? হয়তো এটাই চাওয়া। কেন চায় সেটি ইউনূস সরকারই বলতে পারবে। এরপরে আসি যে পলিথিন নিষিদ্ধ। অত্যন্ত সাধুবাদ জানানোর একটা বিষয় যে পলিথিন আমাদের পরিবেশ ধ্বংসের একটা অন্যতম উপকরণ হচ্ছে পলিথিন। 2002 সালে বিএনপি সরকারের আমলে পলিথিন নিষিদ্ধের একটি আইন আছে, কিন্তু সেই আইনটির প্রয়োগ নেই। যার কারণে পলিথিনের একটা স্বর্গরাজ্য তৈরি হয়েছে। যেদিকে তাকান, যেদিকে যান, সেদিকেই শুধু পলিথিন। তো সেই জায়গা থেকে পলিথিন নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে ইউনূস সরকার। সাধুবাদ জানানোর মতো উদ্যোগ। কিন্তু একবার কি চিন্তা করেছে যে এই পলিথিনের সাথে এই পলিথিন শিল্প, পলিথিন ইন্ডাস্ট্রি, একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে হাজার হাজার কোটি টাকার, এবং এখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থানের একটা জায়গা। লাখ লাখ মানুষ এখানে চাকরি করে, কাজ করে খায়, শ্রমিক কর্মচারী। এই যে এই শ্রমিক কর্মচারীরা পলিথিন হঠাৎ করে যদি রাতারাতি নিষিদ্ধ করে দেওয়া যায়, তারা কোথায় যাবে?
হঠাৎ করে ঘোষণা করা হচ্ছে যে 1 অক্টোবর থেকে সুপার শপে পলিথিন নিষিদ্ধ। এরপর 1 নভেম্বর থেকে সারা বাংলাদেশে কোনো পলিথিন ব্যবহার হবে না, জিরো টলারেন্স। কিন্তু একবারও কি চিন্তা করেছেন যে এখানে যে হাজার হাজার লাখ লাখ শ্রমিক এর সাথে জড়িত, স্বল্প আয়ের গরিব মানুষ, এই মানুষগুলো কি খাবে, কোথায় যাবে? বিকল্প কর্মসংস্থান না করে হঠাৎ করে রাতারাতি বন্ধ করবেন, তাহলে তো হবে না। বন্ধ করতে গিয়ে হোঁচট খাচ্ছেন। পলিথিন একটা পরিবেশের জন্য ভয়ানক উপকরণ, কিন্তু সেটি বন্ধের জন্য তো হঠাৎ করে 1-2 মাসের একটা প্রজেক্ট নিয়ে হবে না। এই লোকগুলোর কথা চিন্তা করতে হবে, এই লোকগুলোর একটা বিকল্প কর্মসংস্থানের চিন্তা করতে হবে। হ্যাঁ, হতে পারে যে এই পলিথিন গুলোকে ঋণ দিয়ে পলিথিন থেকে কনভার্ট করে পাট কিংবা কাপড়ের উপকরণ তৈরি করবে, এমন কিছু। এই কাজটি করলে যেটি হতো যে এই যে শ্রমিকরা পলিথিনে কাজ করে, তারা সেই কাপড়ের ব্যাগ উৎপাদন বা কাপড় বা পাটের অন্যান্য পলিথিনের বিকল্প হিসেবে যে কাজগুলো, যে উপকরণটা আমরা উদ্ভাবন করব, সেটির জায়গায় কাজ করতে পারত। কিন্তু সেগুলোর চিন্তা না করে হঠাৎ করে রাতারাতি এক শাহী এলান জারি করছেন যে 1 অক্টোবর থেকে বন্ধ, 1 নভেম্বর থেকে বন্ধ। আজকে বন্ধ করতে গিয়ে বাধার মুখোমুখি হচ্ছেন। তারপরে আসি এই যে দীর্ঘদিন ধরে গার্মেন্টস শ্রমিকরা নানাভাবে মালিক পক্ষ বা নানা পক্ষ থেকে বঞ্চনার শিকার, এটি মানতে হবে। তাদের দাবি দেওয়া থাকতে পারে, কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে প্রথম পদক্ষেপ কি নিলেন? দমন পীড়ন, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দমন পীড়নের পদক্ষেপ নিয়েছেন, যার কারণে কয়েকজন মানুষকে পুলিশের গুলিতে মৃত্যুবরণ পর্যন্ত করতে হয়েছে শ্রমিকদের। এই শ্রমিকদের মৃত্যুবরণ শুধু না, কারখানা বন্ধ হয়ে যেতে হয়েছে। একটা যৌক্তিক সমাধান নিশ্চয়ই করা যেত, কিন্তু পরবর্তীতে আপনারা যৌক্তিক সমাধান করেছেন অনেক দেরিতে। মালিক, শ্রমিক, সরকার বসে একটি সমঝোতায় এসছেন, খানিকটা স্বস্তি আসছে সেখানে। কিন্তু যে কোনো কাজ করবার আগে বুঝতে হবে যে এখানে স্বল্প আয়ের গরিব মানুষ অসংখ্য জড়িত আছে, তাদের কি হবে? আমি এসি রুমে বসে চিন্তা করছি যে এটা করব ওটা করব, কিন্তু আসলে বাস্তবতা কি? বাস্তবতা তো ভিন্ন। রাতারাতি আরেকটি কাজ করেছেন যে ফুটপাতে হকার উচ্ছেদ, কারণ বাজার, ফার্মগেট সহ বিভিন্ন জায়গা থেকে হকার উচ্ছেদের একটা বন্দোবস্ত করেছেন। হ্যাঁ, অবশ্যই ফুটপাতে বা মানুষ চলাচলের জায়গায় যদি হকার থাকে, সেখানে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে, যানজট হতে পারে, ফুটপাত থেকে রাস্তায় এসে পড়ে, যার কারণে যানজট হতে পারে। ফুটপাত থেকে হকার সরানোটা ইতিবাচক, কিন্তু এই যে হকারগুলা কোথায় যাবে, কি খাবে, সেসব কি চিন্তা করেছেন? সেসব চিন্তা না করে রাতারাতি চিন্তা করছেন যে হকার উচ্ছেদ করবেন। এই হকার উচ্ছেদ করবার ফলে গরিব মানুষের পেটে লাথি মেরেছেন। কারণ একজন ঢাকায় আসে, স্বল্প আয়ের একজন মানুষ ঢাকায় আসে কি পরিস্থিতিতে? গ্রামীণ অর্থনীতিতে নিজেকে ম্যাচ করতে পারে না, কিংবা নদী ভাঙন সহ নানা কারণে এই যে শ্রমজীবী মানুষটি ঢাকায় এসছে, ঢাকায় এসে নিশ্চয়ই পেট যখন টান দেয় তখন তাকে বাধ্য হয়ে হকারি করতে হয়, ফুটপাতে বসতে হয়, এবং ফুটপাতে বসেও তাকে চাঁদাবাজির বিনিময়ে দুর্বৃত্তদেরকে চাঁদা দিয়ে তাকে বসতে হয়। একবারও চিন্তা করলেন না যে এই মানুষগুলো কোথায় যাবে, কি খাবে, কিভাবে বেঁচে থাকবে? হকার উচ্ছেদ করুন, এটিকে সাধুবাদ জানাই, কিন্তু সেটি সময় সাপেক্ষ ব্যাপার। তাদেরকে বিকল্প একটা ব্যবস্থা, হয়তো ফুটপাতে বসে আছে, তাদেরকে কোনো একটা মাঠ বা উদ্যানে যে এই সময় থেকে এই সময় বসতে পারবে এমন একটা সিস্টেম করে উচ্ছেদ করুন, তাতে তো কোনো আপত্তি নেই। আরেকটি ঘটনা হয়েছে যে আমরা 5 আগস্টের পর থেকে ঢাকার রাস্তায় রিকশার বেপরোয়া চলাচল লক্ষ্য করছি, খুব স্বাভাবিকভাবে। রিকশা এবং যান্ত্রিক রিকশা, ব্যাটারি চালিত রিকশার চলাচল লক্ষ্য করছি, দৈরাত্য বেড়ে গেছে। এখন ঘটনা হচ্ছে, যেভাবেই হোক এই যে রিকশা চালক বা এরা তো নিম্ন আয়ের মানুষ, এদেরকে তো রাতারাতি একদম ভেনিশ করে দেওয়া সম্ভব না, কিন্তু একটি অমানবিক কাজ করেছে। সেটি হচ্ছে খবরে প্রকাশ, প্রথম আলোতে যেটি দেখছি যে 7 নভেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযানে 78টি অটোরিকশা এবং 315টি ব্যাটারি নিলামের মাধ্যমে 10,05,000 টাকায়, এবং 11 নভেম্বর 102টি ব্যাটারি চালিত অটোরিকশা ও 376টি ব্যাটারি 18,50,000 টাকায় বিক্রি করা হয়। এভাবে যানজট নিয়ন্ত্রণের নামে এই রিকশাওয়ালাদের পেটে লাথি মারাটাও কতটা যুক্তিযুক্ত হয়েছে ভাববার বিষয়। কেন রিকশাওয়ালারা রাস্তায় দৈরাত্য তৈরি করছে,
আপনি দৈরাত্য তৈরি করছে যে প্রাইভেট কার বা ছোট গাড়ি ব্যবহারকারী রাস্তায় যানজট তৈরির অন্যতম কারিগর, তাদেরকে ধরুন তো, তাদেরকে ধরে নিলামে বিক্রি করুন তো, কেমন পারেন? সেই বাহাদুরিটা আমরা একটু দেখি। পারবেন না। পারেন গরিব মানুষের সাথে। গরিব মানুষের আরেকটি বড় মহাবিপর্যয়ের পরিস্থিতিতে ফেলেছেন। সাধারণ মানুষ, স্বল্প আয়ের মানুষ খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। এর কারণ হচ্ছে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি। 5 আগস্টের আগে যে দ্রব্যমূল্য ছিল সেই দ্রব্যমূল্য থেকে এখন সেটি 20 থেকে 50% পর্যন্ত বেড়েছে। এই যে স্বল্প আয়ের মানুষগুলোর পেটে লাথি মারছেন, তারা তো স্বাভাবিক খাদ্য কিনে খেতেই পাচ্ছে না, তার উপরে পণ্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছেন না। অর্থাৎ সবকিছু মিলিয়ে সরকারটি যেন গরিব মানুষের প্রতিপক্ষ হয়ে উঠেছে। যে গরিব মানুষের আন্দোলনের ফসল এই সরকার, সেই গরিব বান্ধব সরকার হয়ে উঠছে না। আজ পর্যন্ত কোনো উঁচুতলার মানুষ, দুর্নীতিবাজ, তাদেরকে শাস্তির আওতায় আনতে আমরা দেখছি না, গরিব মানুষের উপর খড়গ তুলতে দেখছি। অর্থাৎ সামগ্রিকভাবে সরকারটি গরিব মানুষের বিপক্ষের সরকার হয়ে উঠছে, যেটি কাম্য নয়। কারণ স্বল্প আয়ের গরিব মানুষই হচ্ছে আমাদের বেশিরভাগ জনগোষ্ঠী। তাদের দিকে খেয়াল করতে হবে, তাদের দিকে নজর দিতে হবে। যে কোনো কাজ করবার আগে একটা সঠিক পরিকল্পনা করে না। কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এক পর্যায়ে ভুল করে ফেলেছি, কারণ আমরা আগে খেয়েছি আলু 60 টাকা কেজি, এখন 40 টাকা কেজি, এখন খাচ্ছি 60 টাকা কেজি। ফারুকী সাহেব উপদেষ্টা দায়িত্ব পালন নাও করতে পারে, তিনি ভালো দেশটাকে নিয়ে ফিল্ম বানাতে পারবে। একজনকে হুট করে আইনা বসায় দিলে, এই যে আমরা যারা আন্দোলন করে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করলাম, তাহলে তো আমরা বলবো প্রতিটা ঘর থেকে একটা উপদেষ্টা নিয়োগ করা উচিত। যদি কোনো সরকার দেশ চালাইতে না পারে, অবশ্যই তার পদ্ধতিকে আমরা চাপবো, কারণ আমাদের দেশটা হচ্ছে আপনার সোনার বাংলা, সোনার বাংলাটাকে তো আমরা নষ্ট করতে দিতে পারি না। আমার মনে হচ্ছে আমরা এখন বর্তমানে সবাই নাটকের মঞ্চে আছি। যেহেতু হচ্ছে ফারুকী সাহেব একজন আপনার ফিল্ম জগতের মানুষ, তাকে উপদেষ্টা বানানোটাই হচ্ছে একটা নাটকের মঞ্চ তৈরি করা। তার কাজ হচ্ছে ফিল্ম নিয়ে কাজ করা, তার কাজ উপদেষ্টার কাজ না। আর যেহেতু তাকে উপদেষ্টা চেয়ারটা দেওয়াই হয়েছে, সে সর্বপ্রথম তার ফিল্ম নিয়ে ভাববে, সে দেশ নিয়ে ভাববে না। সো দেশটাকে নষ্ট না করে দেশটাকে সুন্দর কিভাবে হয় সেই চিন্তাটা আমাদের মনে হয় করা উচিত। আর ফারুকী সাহেব অনেকগুলো সাক্ষাৎকারে বলেছেন যে আমি 2018 সাল থেকে আন্দোলনের সাথে ছিলাম। সে যদি 2018 সালের থেকে আন্দোলনের সাথে থেকেই থাকে, তার কাছে প্রশ্ন যে আপনি তো আওয়ামী লীগের হয়ে কাজ করেছিলেন বা আওয়ামী লীগ সরকার থাকা অবস্থা আপনি কাজ করেছিলেন, তাহলে আপনি বর্তমান সরকার থাকা অবস্থাতে উপদেষ্টা দায়িত্বটা কিভাবে নিতে আসছেন? এটা তো আপনি নিজের বিবেকে আমার মনে হয় প্রশ্ন করলে আপনার এই জায়গাতে আসা উচিত ছিল না। আর দ্বিতীয়ত তো বলবো যে দেখেন, একজনকে হুট করে আইনা বসায় দিলে, এই যে আমরা যারা আন্দোলন করে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করলাম, তাহলে তো আমরা বলবো প্রতিটা ঘর থেকে একটা উপদেষ্টা নিয়োগ করা উচিত। কারণ উনি রাইটার, উনি লিখতেই পারে, উনি রাইটার, ওনার কাজটাই হচ্ছে লেখা। উনি লিখেছে জন্য যে ওনাকে উপদেষ্টা চেয়ারটা দিয়ে দেওয়া হবে, এটা আসলে আমি কোনো যুক্তিগতভাবে মনে করছি না। আর যেহেতু দেওয়াই হয়েছে, জনগণের রায় নেওয়াটা অবশ্যই উচিত ছিল যে কার জায়গাটা কোন জায়গায়, কার যোগ্য জায়গাটাতে তাকে বসানো উচিত। আমার হিসাবে ফারুকী সাহেবের যোগ্য স্থান এটা না, ফারুকী সাহেবের যোগ্য স্থান হচ্ছে ফিল্ম জগৎ, তাকে ওই জগতে ফিরে যাওয়াটা উচিত। ফারুকী সাহেব যদি আপনার হচ্ছে উপদেষ্টা দায়িত্ব পালন নাও করতে পারে, তিনি ভালো দেশটাকে নিয়ে ফিল্ম বানাতে পারবে, এটা আমি আশা রাখি। বর্তমানে আমাদের কাছে এটাই মনে হচ্ছে দেশটাকে নিয়ে একটা ফিল্ম তৈরি করার হচ্ছে, কারণ যাকে পাচ্ছে তাকে বসানো হচ্ছে, কারণ এটা তো কোনো নাটকের মঞ্চ না। আমরা দেশটা এতগুলো মানুষের রক্তের বিনিময়ে আবার দ্বিতীয়বার স্বাধীন করলাম, তারপরে হচ্ছে এখানে নাটক সিনেমা তৈরি করা হচ্ছে। নাটক সিনেমা যখন করবেনি, তাহলে উপদেষ্টা নিয়োগ করা দরকার কি? ডাইরেক্ট বলেই দেন আমাদেরকে, তাহলে আমরা আপনাদের নাটকে অংশগ্রহণ করি। দেশের যে পরিস্থিতি দেখতেছি, মনে হচ্ছে না যে কোনো ভালো কিছু দেখতে পাবো। আসলে যদি এটা বলতে বলেন, তাহলে আমি এক মিনিট নীরবতা পালন করব, কারণ এখন আমাদের কাছে মনে হচ্ছে যে আমি জানি না আমার এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য হবে বা কতটুকু বিতর্কিত হবে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এক পর্যায়ে ভুল করে ফেলেছি। কারণ আমরা আগে খেয়েছি আলু 60 টাকা কেজি, এখন 40 টাকা কেজি, এখন খাচ্ছি 60 টাকা কেজি। পেঁয়াজ খেয়েছি 110 টাকা কেজি, এখন পেঁয়াজ খাচ্ছি 140 টাকা কেজি। এটা আসলে আমাদের মিডল ক্লাস ফ্যামিলির জন্য খুবই দুঃখজনক। আমার তো মনে হচ্ছে যে এখন সেন্টিগ্রেড আসলে শক্তিশালী, না হলে কোনো কিছু দাম কমতেছে না। দেশ তো আগে যতটুকু ভালো ছিল দেখতেছি, তার থেকে এখন আসলে এটা বললাম না যে হয়তো অনেকেই এটা নিয়ে অনেক কিছু তৈরি করে ফেলবে, কিন্তু এটাই মনে হচ্ছে যে আসলে আমরা যা করেছি মনে হয় ভুলই করেছি, কারণ কোনো কিছু উন্নয়ন দেখতেছি না, বরঞ্চ একটা নাট্যমঞ্চ তৈরি হয়ে গিয়েছে। এই নাট্যমঞ্চ থেকে দয়া করে আমাদেরকে রেহাই দিবেন। আমরা দেশটা স্বাধীন করেছি সুন্দর কিছু পাওয়ার আশায়, এই সুন্দর কিছুটা আমরা চাই না যে
আবার আমরা ওই স্বৈরাচারকে নতুন করে সবাই আবার আমাদের মনে করি যে আমরা ভুল করেছি এই জিনিসটা যেন আমাদের মাথাতে না আসে বা মুখেও না আসে। না, ভুল তো অবশ্যই করি না, যেহেতু সে স্বৈরাচার ছিল তাকে আমরা এটা আমরা ভুল করিনি বলবো না। যেহেতু আমাদের এতগুলো মানুষ মারা গেছে, এতগুলো ভাই বোন মারা গেছে, এটা আমরা ভুল করেছি, এটা আমরা কখনোই বলবো না। কিন্তু বর্তমান সরকার যা করতেছে এটা মনে হয় আমাদের ভুল। এটার বিরুদ্ধে আমাদের জনগণদের আবার তার পক্ষ বা বিপক্ষ দুইটা হয়ে দাঁড়ানো উচিত। এটা আসলে জনগণের উপরে নির্ভর, এটা আমার একতরফা বললে তো হবে না, এটা জনগণই ভালো বলতে পারে। এখনো বলতে পারি না, কারণ মাত্র তো সে বসলো, তাকে আমরা একটু টাইম দেই, তার ব্যর্থতা কোন জায়গায়, তার ব্যর্থতা সে ঠিক করেও নিতে পারে। আমরা প্রতিটা মানুষকে সময় দেওয়া উচিত। যেহেতু সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলি মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে আমি আপনাদেরকে যে কয়েকটি বাছাই করা ভিডিও ফুটেজ দেখিয়ে দিই, তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে অনুসারে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।